সেখানে প্রফেসর রেবাপ্রসাদ দ্বিবেদী বা সনাতন কবি মহামহোপাধ্যায় রেবাপ্রসাদ দ্বিবেদী এর বিষয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি এবং গত ক্লাসে আলোচনার মধ্যে আমরা জেনেছি তার জীবনী অর্থাৎ জন্মস্থান, জন্ম সময়, কবে মৃত্যুবরণ করলেন, বাবা মা, তার শিক্ষার পরে তার চাকরি জীবন, এই সমস্ত বিষয় তৎসঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছি রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা প্রাপ্ত পুরস্কারগুলো কি কি ছিল, সাহিত্য একাডেমি পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ইত্যাদি, এবং তৎসঙ্গে সঙ্গে তার কৃতিগুলোর মধ্যে, তার রচনাগুলোর মধ্যে তিনটি মুখ্য মহাকাব্য বা তিনটি মহাকাব্য যে রয়েছে সেগুলোও আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। সে তিনটি মহাকাব্যের নাম কি ছিল? উত্তর সীতা চরিতম, স্বাতন্ত্র্য সম্ভবম, আরেকটি ছিল কুমার বিজয় মহাকাব্যম। এই সমস্ত বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, তাই তাকে আমি আবার রিপিট না করে আজকে আমরা আলোচনা করব রেবাপ্রসাদ দ্বিবেদীর নাটক, অর্থাৎ রেবাপ্রসাদ দ্বিবেদী কি কি নাটকগুলো রচনা করেছেন এবং যে নাটকগুলো রেবাপ্রসাদ দ্বিবেদীর প্রকাশিত হয়েছে। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত দুটো নাটক এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। শুনতে পাচ্ছ সবাই আমাকে? সেই রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত দুটো নাটক হলো যুথিকা এবং সপ্তর্ষি কাংগ্রেসম। আবার নামগুলো রিপিট করছি। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত একটি নাটকের নাম হচ্ছে কি যুথিকা এবং আরেকটি নাটক হচ্ছে কি সপ্তর্ষি কাংগ্রেসম। তাই এখন আমরা দেখব এক একটি নাটকের বিষয়বস্তু কি। তো এই যে যুথিকা নামক নাটক যেটা রেবাপ্রসাদ দ্বিবেদী লিখেছেন, বস্তুত এটা একটা ছোট্ট নাটক, তাই একে বলা হয় নাটিকা। যুথিকা একটি নাটিকা। নাটিকায় রয়েছে 4টি অঙ্ক, মাত্র 4টি অঙ্ক আছে সেই যুথিকা নামক নাটিকায়। নাটিকার বিষয়বস্তু ইংরেজি লেখক শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট নাটক, অর্থাৎ শেক্সপিয়ার ইংরেজির যে খ্যাতনামা লেখক শেক্সপিয়ার, সেই শেক্সপিয়ার দ্বারা লিখিত যে রোমিও জুলিয়েট নাটক, সেই নাটকের সংস্কৃত রূপান্তরণ হচ্ছে কি যুথিকা। এই নাটিকার অর্থাৎ যুথিকা নামক নাটিকার নায়ক এর নাম হচ্ছে হর্ষ, নায়কের নাম হচ্ছে কি হর্ষ এবং নায়িকার নাম হচ্ছে যুথিকা। এই নায়িকার নাম যুথিকায় নিয়েই এই নাটিকার নাম হয়েছে কি যুথিকা। নাটকটি বা এই যুথিকা নামক নাটিকাটি প্রথমে 1976 সালে বেনারসের কালিদাস সংস্থান দ্বারা প্রকাশিত হয়েছে। রেবাপ্রসাদের এই নাট্যকৃতিটি উত্তরপ্রদেশ সরকার দ্বারা পুরস্কৃতও হয়েছে। এ হলো রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত যুথিকা নামক নাটক বা নাটিকার সংক্ষিপ্ত আলোচনা। এখান থেকে আমরা কি বুঝলাম না, যুথিকা নামক যে নাটকটি রেবাপ্রসাদ লিখেছেন এটা একটা ছোট্ট নাটক, তাই একে বলা হয় নাটিকা। সেই নাটিকায় রয়েছে 4টি অঙ্ক এবং এই নাটিকার বিষয়বস্তু শেক্সপিয়ার দ্বারা লিখিত রোমিও জুলিয়েট নামক নাটকের বিষয়বস্তুকে আধার করে হয়েছে এবং রেবাপ্রসাদ দ্বারা লিখিত যুথিকা নামক নাটিকা এর নায়ক হচ্ছে হর্ষ এবং নায়িকার নাম হচ্ছে যুথিকা। সেই নায়িকার নামকে আশ্রয় করেই নাটিকার নাম হয়েছে যুথিকা এবং এই নাটিকাটি 1976 সালে বেনারসের কালিদাস সংস্থান দ্বারা প্রকাশিত হয়েছে।
এবং এই নাটিকার জন্য বা এই নাটিকাটি উত্তরপ্রদেশ সরকার দ্বারা পুরস্কৃতও হয়েছে। এই হলো যূথিকা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ সবাই? রেবা প্রসাদের দ্বিতীয় নাটক হচ্ছে সপ্তর্ষি কাংগ্রেসম। নাটকের নামটা কি? সপ্তর্ষি কাংগ্রেসম। এই সপ্তর্ষি কাংগ্রেস এই নামটা থেকেই আমরা বুঝতে পারি কংগ্রেস বা আমাদের যে জাতীয় দল, রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস রাজনৈতিক দল, একে নিয়েই নাটকটি রচনা করেছেন কে? রেবা প্রসাদ। তাই সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকে 10টি অঙ্ক রয়েছে। এই নাটকে কতটা অঙ্ক আছে? না, 10টি অঙ্ক আছে। নাটকটি সনাতন কবি রেবা প্রসাদ দ্বারা 1977 সালে লিখিত, অর্থাৎ রেবা প্রসাদ দ্বিবেদী সপ্তর্ষি কাংগ্রেস নামক নাটকটিকে 1977 সালে লিখেছেন এবং 2000 সালে বেনারসের কালিদাস সংস্থান দ্বারা নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকের বিষয় 1977 সালের ভারতের লোকসভা এর ঐতিহাসিক নির্বাচন, অর্থাৎ 1977 সালে ভারতে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন ছিল এবং সেই 1977 সালের ঐতিহাসিক লোকসভা নির্বাচনে কংগ্রেস নামক প্রাচীন ভারতীয় রাজনৈতিক দল প্রথমবার পরাজিত হয়েছিল। কংগ্রেস যে জাতীয় রাজনৈতিক দল রয়েছে তার প্রথম পরাজয় হয় সেই 1977 সালের লোকসভা নির্বাচনে। নাটকের বিষয়, অর্থাৎ নাটকের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুকে রেবা প্রসাদ দুইটি চরিত্রের বার্তালাপের মাধ্যমে উপস্থাপনা করেছেন। রেবা প্রসাদ সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের বিষয়বস্তুকে দুটো চরিত্রের বার্তালাপের মাধ্যমে উপস্থাপনা করেছেন সেই নাটকে। সেই দুটো চরিত্র হলো, প্রথম চরিত্রের নাম হলো জানুক এবং দ্বিতীয় চরিত্রের নাম হলো সুন্দর। জানুক এবং সুন্দর নামক দুই পুরুষ চরিত্রের বার্তালাপের মাধ্যমে রেবা প্রসাদ দ্বিবেদী সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের বিষয়বস্তুকে উপস্থাপনা করেছেন। নাটকের মাধ্যমে, অর্থাৎ সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের মাধ্যমে সনাতন কবি পাঠক ও দর্শকদের সামনে তৎকালীন শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক পরিদৃশ্য ইত্যাদির উপস্থাপনা করে সমাজে সাম্প্রদায়িক সৌহার্দ্যের আবশ্যকতার উপর জোর দিয়েছেন। তাই এভাবে আমরা দেখলাম রেবা প্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত দ্বিতীয় নাটকটির নাম হচ্ছে সপ্তর্ষি কাংগ্রেসম। টাইটেল থেকেই আমরা বুঝতে পারি সেখানে কংগ্রেস বলে একটা শব্দ রয়েছে। এই কংগ্রেস শব্দ ভারতের জাতীয় দল কংগ্রেসকেই বোঝাচ্ছে। 1977 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে ভারতের তৎকালীন বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের প্রথম পরাজয় হয়েছিল। তাই রেবা প্রসাদ দ্বিবেদী সেই 1977 সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের প্রেক্ষাপটে রচনা করেছেন সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটক। নাটকের বিষয়বস্তুকে রেবা প্রসাদ দুটি চরিত্রের বার্তালাপের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে উপস্থাপনা করেছেন। সেই দুটি পুরুষ চরিত্র হলো জানুক ও সুন্দর। এই জানুক এবং সুন্দর নামক দুইটি পুরুষ চরিত্রের বার্তালাপের মাধ্যমেই রেবা প্রসাদ দ্বিবেদী সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের বিষয়বস্তুকে উপস্থাপনা করেছেন এবং নাটকে তিনি দেখাচ্ছেন
বা নাটকে তিনি উপদেশ দিয়েছেন যে সমাজে সাম্প্রদায়িক সৌহার্দ্যের আবশ্যকতা কতটুকু রয়েছে, অর্থাৎ সমাজে সাম্প্রদায়িক সৌহার্দ্যের আবশ্যকতাকে তিনি তুলে ধরেছেন তার সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের মাধ্যমে। এ হলো সংক্ষেপে রেবা প্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত এবং প্রকাশিত দুটি নাটক, যথা যূথিকা ও সপ্তর্ষি কাংগ্রেসম নামক নাটকের সংক্ষিপ্ত আলোচনা। বুঝতে পেরেছ? তাহলে দুটো নাটকের নাম কি? রেবা প্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত দুটো নাটকের নাম কি? কে বলতে পারবো? ভেরি গুড। হ্যাঁ, যূথিকা ও সপ্তর্ষি কাংগ্রেসম। ভেরি গুড। এখন আমরা যাই, আলোচনা করব এখন রেবা প্রসাদ দ্বারা লিখিত কথা বা গল্প সাহিত্য। তো আমরা দেখলাম এখন পর্যন্ত রেবা প্রসাদ দ্বিবেদী মহাকাব্য আমরা আলোচনা করেছি, 3টা মহাকাব্য। তারপরে একটু আগে আমরা আলোচনা করলাম দুটো নাটক। শুধু যে রেবা প্রসাদ দ্বিবেদী মহাকাব্য এবং নাটক লিখেছেন তা নয়, রেবা প্রসাদ দ্বিবেদী অনেক গল্প বা কথা সাহিত্যেরও রচনাকার, অর্থাৎ তিনি গল্প বা যাকে সংস্কৃতে বলা হয় কথা, এই গল্প বা কথার রচনাও করেছেন রেবা প্রসাদ দ্বিবেদী। মুখ্যত রেবা প্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত 3টি গল্প প্রকাশিত হয়েছে, বা এই 3টি গল্প হচ্ছে রেবা প্রসাদ দ্বিবেদীর উল্লেখযোগ্য গল্পগুলো। সেই 3টি গল্পের নাম হচ্ছে যথাক্রমে ত্রিপাদী। একটি গল্পের নাম কি? ত্রিপাদী। দ্বিতীয় গল্পের নাম হচ্ছে কস্য দোষঃ, এবং তৃতীয় গল্পের নাম হচ্ছে কো অসৌ। এভাবে আমরা দেখলাম যে আমরা জানতে পারলাম রেবা প্রসাদ দ্বিবেদী যে 3টি গল্প লিখেছেন সেই গল্প 3টির নাম যথাক্রমে ত্রিপাদী, কস্য দোষঃ এবং কো অসৌ। সনাতন কবির দ্বারা লিখিত এই সমস্ত গল্পগুলো সাহিত্য একাডেমির দ্বারা প্রকাশিত হয়েছে, অর্থাৎ সাহিত্য একাডেমি বা দিল্লিস্থিত যে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি রয়েছে, সেই দিল্লিস্থিত কেন্দ্রীয় সাহিত্য একাডেমির একটি সংস্কৃত পত্রিকা রয়েছে, যে পত্রিকার নাম হচ্ছে সংস্কৃত প্রতিভা। দিল্লিস্থিত সংস্কৃত বা দিল্লিস্থিত সাহিত্য একাডেমির একটি সংস্কৃত পত্রিকা রয়েছে, যে পত্রিকার নাম হচ্ছে কি? সংস্কৃত প্রতিভা। সেই সাহিত্য একাডেমির সংস্কৃত প্রতিভা নামক পত্রিকায় রেবা প্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত এই যে 3টি গল্প, যার নাম আমি বললাম ত্রিপাদী, কস্য দোষ এবং কো অসৌ, এই 3টি গল্প কি হয়েছে না সেই সংস্কৃত প্রতিভা নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে সংক্ষেপে আমরা ওই 3টি গল্পের কথাবস্তু একটু আলোচনা করব এখানে। প্রথম গল্প, যার নাম হচ্ছে ত্রিপাদী। সেই ত্রিপাদী নামক গল্পটি রিক্সা চালক এবং এক অধ্যাপকের মধ্যে বার্তালাপকে কেন্দ্র করে রচনা করেছেন রেবা প্রসাদ দ্বিবেদী। অর্থাৎ 2টি চরিত্রের মধ্যে কথোপকথন বা বার্তালাপের মাধ্যমে ত্রিপাদী নামক ছোট্ট গল্পটি উপস্থাপনা করেছেন রেবা প্রসাদ দ্বিবেদী। সেই দুটো চরিত্রকে না, একজন হচ্ছে রিক্সা চালক আর একজন হচ্ছেন অধ্যাপক। সেই অধ্যাপক এবং রিক্সা চালকের মধ্যে বার্তালাপের মাধ্যমেই রেবা প্রসাদ দ্বিবেদী ত্রিপাদী নামক গল্পকে উপস্থাপনা করেছেন। সেই বার্তালাপের মাধ্যমে সনাতন কবি একদা বিদ্যা অর্জনের জন্য শহরে আগত স্বাভিমানী যুবক অধ্যয়নের পর জীবিকা উপার্জনের জন্য কারো কাছে করুণার পাত্র না হয়ে রিক্সা চালন দ্বারা রৌদ্রবৃষ্টি কষ্ট স্বীকার করে জীবিকা নির্বাহের
কাহিনীকে মার্মিক উপস্থাপনা করেছেন এই গল্পে। অর্থাৎ দুটো চরিত্র, একজন অধ্যাপক, যে অধ্যাপক একজন রিক্সা চালকের রিক্সায় বসে তার গন্তব্যস্থলে যাচ্ছে। এই গন্তব্যস্থলে সেই অধ্যাপক যাওয়ার সময় সেই অধ্যাপক রিক্সা চালকের সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন, অর্থাৎ জানতে চাইছেন সে কেমন এখানে রিক্সা চালায়, কেন চালায়। সেই প্রসঙ্গে রিক্সা চালক বলেছে সে একবারে বেনারস শহরে এসেছিল বিদ্যা উপার্জনের জন্য, পড়াশোনার জন্য। বিদ্যা উপার্জন করার পর, পড়াশোনা করার পর সে কিন্তু বেকার হয়ে যায়। বেকার হয়ে গেলেও সে কারোর করুণার পাত্র না হয়ে স্বাভিমানে রিক্সা চালনের দ্বারাই তার জীবন বৃত্তিকে পোষণ করার সিদ্ধান্ত নেয়। এই যে কাহিনী, ছোট্ট কাহিনী, এই ছোট্ট বিষয়বস্তুকে রেবাপ্রসাদ দ্বিবেদী তার ত্রিপাদী নামক গল্পটির মাধ্যমে উপস্থাপনা করেছেন। এই যে ত্রিপাদী যে শীর্ষক রয়েছে, যে টাইটেলটি রয়েছে, গল্পের টাইটেল হচ্ছে কি ত্রিপাদী। ত্রি অর্থাৎ তিন, পাদি অর্থাৎ পাও। এখানে ত্রিপাদী কার অর্থে প্রয়োগ হয়েছে? না রিক্সার অর্থে। রিক্সাতে কতটা চাক্কা থাকে? তিনটা চাক্কা থাকে। সেই জন্য গল্পের নামও নামকরণ করেছেন রেবাপ্রসাদ কি? ত্রিপাদী। বুঝতে পেরেছ? দ্বিতীয় গল্প হচ্ছে রেবাপ্রসাদ দ্বিবেদীর কস্য দোষঃ। গল্পের নাম কস্য দোষঃ। কস্য দোষ এর বাংলা অনুবাদ যদি আমি করি কি হবে? কার দোষ। কস্য দোষ এর বাংলা অনুবাদ করলে কি হয়? কার দোষ, কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ। তাই কস্য দোষ নামক গল্পের মাধ্যমে বা গল্পে রেবাপ্রসাদ দ্বিবেদী সদ্য বিবাহিত বধূ বিধবা হওয়ার পর বিধবার কি দোষ, বিধবার কি দোষ, এই প্রশ্ন উত্থাপন করেছেন রেবাপ্রসাদ দ্বিবেদী। অর্থাৎ যখন একজন নতুন বধূ ঘরে আসে এবং এসে পৌঁছার পরে সে বধূ যদি কি হয়? বিধবা হয়ে যায়, তার পতি মারা যান, সেই জন্য সে বিধবা হয়ে যায়। বিধবা হওয়ার পর সেই বধূ, নূতন সদ্য বিবাহিত বধূ সমাজের আলোচনার পাত্র হয়। সবাই তাকে সমালোচনা করে এবং দোষ দেয় যে তুমি আসার পর তোমার স্বামী মারা গেল, তাই তোমার দোষ। কিন্তু রেবাপ্রসাদ দ্বিবেদী এখানে সেই ছোট্ট সামাজিক ব্যাধিকে উপস্থাপন করে বলছেন সদ্য বিবাহিত বধূ আসার পর বা বিবাহের পর যদি বিধবা হয়ে যায় তাহলে সেখানে বিধবার কি দোষ। এই যে কস্য দোষ, কি দোষ, একেই উপস্থাপনা করেছেন রেবাপ্রসাদ দ্বিবেদী কস্য দোষ নামক গল্পের মাধ্যমে। এ হলো রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বিতীয় গল্প। এখন আমরা দেখি তৃতীয় গল্প। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত তৃতীয় গল্পের নাম হচ্ছে কৌসৌ, অর্থাৎ কেসে। কৌসৌ এর বাংলা অনুবাদ কি হবে? কেসে। এই কৌসৌ নামক গল্পে লেখক অর্থাৎ রেবাপ্রসাদ দ্বিবেদী সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীকে নিয়ে আধুনিক সমাজবাদীদের প্রশ্ন, অর্থাৎ যে আধুনিক সমাজবাদীরা রয়েছেন তারা সমাজে স্থিত ধনী ও দরিদ্র শ্রেণীর বিভাজনকে নিয়ে যে প্রশ্ন করেন, কি প্রশ্ন করেন তারা? না সমাজে দেহধারী পরিশ্রম এবং জ্ঞানের দ্বারা যারা জীবনযাপন করেন তাদের গণনা কোথায়? অর্থাৎ সমাজটা যদি শুধুমাত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যথা ধনী এবং দরিদ্র, তাহলে যারা মানব শরীর ধারণ করেছেন, পরিশ্রম এবং জ্ঞানের দ্বারা ধন উপার্জন করছেন, তারা কোথায় যাবে? তারা ধনীতে যাবে? ধনীর মধ্যে গণনা করা হবে তাদেরকে, না দরিদ্রের মধ্যে তাদেরকে গণনা করা হবে? সেই জন্য রেবাপ্রসাদ দ্বিবেদী অর্থাৎ লেখকের প্রশ্ন কৌসৌ, এরা কে, কেসে, এর উত্তর উপস্থাপনা করেছেন বা এই প্রশ্নের উত্থাপন করেছেন কে? রেবাপ্রসাদ দ্বিবেদী। যে প্রশ্নের সমাধান আজকে পর্যন্ত সমাজ বিজ্ঞানীরা পেননি। এ হচ্ছে সংক্ষেপে রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত ত্রিপাদী, কস্য দোষ এবং কৌসৌ নামক তিনটি গল্পের সংক্ষিপ্ত আলোচনা। সবাই বুঝেছো? শুনতে পেরেছো সবাই?
তাহলে রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত তিনটি গল্পের নাম বলো। কি কি গল্প রেবাপ্রসাদ লিখেছেন? ভেরি গুড। ত্রিপাদী যে টাইটেলটা দেওয়া হয়েছে, গল্পের যে টাইটেল রয়েছে ত্রিপাদী, সেই ত্রিপাদীর দ্বারা সংকেতে রেবাপ্রসাদ দ্বিবেদী কাকে বুঝাইছেন? রিক্সা। গুড গুড, ভেরি গুড। তাই এখন আমরা শেষ করলাম আলোচনা কি রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত গল্প যে তিনটি ছিল সেগুলোকে আমরা আলোচনা করলাম। এখন আমরা যাব আরেকটি বিষয়ে, যেটা হচ্ছে শাস্ত্রীয় কাব্য, ওকে, বা কাব্যশাস্ত্রীয় রচনা। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা রচিত কাব্যশাস্ত্রীয় গ্রন্থ। কাব্যশাস্ত্র বলে তোমরা সবাই বুঝো, অর্থাৎ যে শাস্ত্রে কাব্য সম্বন্ধী আলোচনা করা হয়েছে, কাব্যের লক্ষণ কি, কাব্যের গুণ কি, কাব্যের দোষ কি, অলঙ্কার, যেগুলো তোমরা আগামী দিনে 6 সেমিস্টারে পড়বো। কাব্যের লক্ষণ, কাব্যের গুণ, কাব্যের দোষ, অলঙ্কার ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো যে বইতে আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয় কাব্যশাস্ত্র বা তাকে বলা হয় অলঙ্কার শাস্ত্র। সেই কাব্যশাস্ত্র বা অলঙ্কার শাস্ত্র সম্বন্ধী কিছু রচনা করেছেন কে? রেবাপ্রসাদ দ্বিবেদী। তাই রেবাপ্রসাদ দ্বিবেদীর কাব্যশাস্ত্রীয় রচনা 4টি রয়েছে, যে রচনাগুলো এখন প্রকাশিত হয়েছে। তাই রেবাপ্রসাদ দ্বিবেদীর কাব্যশাস্ত্রীয় রচনা 4টি, যেগুলো প্রকাশিত হয়েছে, সেই কাব্যশাস্ত্রীয় রচনাগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই সেই কাব্যশাস্ত্রীয় রচনাগুলোর টাইটেল কি, অর্থাৎ কি কি তার নাম, সেই বইগুলোর নাম কি। প্রথম কাব্যশাস্ত্রীয় রচনা রেবাপ্রসাদ দ্বারা হলো কাব্য অলঙ্কার কারিকা। বইটির নাম কি? কাব্য অলঙ্কার কারিকা। দ্বিতীয় বই, কাব্যশাস্ত্রীয় বই রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত, তার নাম হচ্ছে নাট্যানুশাসনম। দ্বিতীয় নাম কি হচ্ছে? নাট্যানুশাসনম। ওকে, তাই আমরা সেই বিষয়গুলোকে, অর্থাৎ সেই যে কাব্যশাস্ত্রীয় রচনাগুলোকে এখানে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে কাব্যশাস্ত্রীয় রচনা, যার নাম ছিল কাব্য অলঙ্কার কারিকা, সনাতন কবি রেবাপ্রসাদ 263, কতটা শ্লোক রয়েছে? 263 শ্লোকের মাধ্যমে কাব্যশাস্ত্রের এক অভিনব রূপকে প্রস্তুত করেছেন কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থে। তাই কাব্য অলঙ্কার কারিকা যে গ্রন্থটি রেবাপ্রসাদ লিখেছেন, সেই কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থে 263টি শ্লোক রয়েছে। এই 263টি শ্লোকের মাধ্যমে রেবাপ্রসাদ দ্বিবেদী কাব্যশাস্ত্রের এক অভিনব, এক নতুন রূপকে প্রস্তুত করেছেন। বিদ্বানগণের বিচারের জন্য গ্রন্থকার রেবাপ্রসাদ এই গ্রন্থে কাব্যলক্ষণ বিষয়ে নতুন সিদ্ধান্তের প্রবর্তন করেছেন। অর্থাৎ পূর্ববর্তী আলঙ্কারিকরা কাব্যের যে লক্ষণ দিয়েছিলেন, সেই লক্ষণ থেকে একটু সরিয়ে গিয়ে একটু আলাদা একটি লক্ষণ দিয়েছেন কে? রেবাপ্রসাদ দ্বিবেদী তার কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থে। ব্যাপক অর্থে অলঙ্কার যে কাব্যের আত্মা, এই মত প্রতিপাদন করেছেন গ্রন্থকার তার কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থে। তাই রেবাপ্রসাদ দ্বিবেদী অলঙ্কারকে কাব্যের আত্মা বলে স্বীকার করেছেন তার কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থের মাধ্যমে।
এই কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থটি প্রথমে 1877 সালে চৌখম্বা সংস্কৃত সিরিজ নামক সংস্থার দ্বারা প্রকাশিত হয়েছে এবং এই গ্রন্থের জন্য অর্থাৎ কাব্য অলঙ্কার কারিকা গ্রন্থের জন্য লেখক রেবাপ্রসাদ দ্বিবেদী নানা পুরস্কারও পেয়েছেন। তো এভাবে আমরা দেখলাম রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত একটি উল্লেখযোগ্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থ হল কাব্য অলঙ্কার কারিকা। সেই কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থে 263টি শ্লোক রয়েছে এবং সেই 200 থেকে বেশি শ্লোকের মাধ্যমে রেবাপ্রসাদ দ্বিবেদী কাব্যের বা কাব্য লক্ষণ বিষয়ে একটি নতুন সিদ্ধান্তের প্রবর্তন করেছেন। তৎসঙ্গে সঙ্গে রেবাপ্রসাদ কাব্য অলঙ্কার কারিকা নামক গ্রন্থের মাধ্যমে অলঙ্কারকে কাব্যের আত্মা বলে স্বীকার করেছেন। এই হলো কাব্য অলঙ্কার কারিকা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। শুনতে পাচ্ছ সবাই? তাহলে বইটির নাম কি? গুড। কতটা শ্লোক রয়েছে কাব্য অলঙ্কার কারিকাতে? গুড। দেখুন, আমরা দ্বিতীয় বই অর্থাৎ দ্বিতীয় কাব্যশাস্ত্রীয় গ্রন্থ যেটা কি রেবাপ্রসাদ দ্বিবেদী লিখেছেন তার নাম হচ্ছে নাট্যানুশাসনম। বইটির নাম কি? নাট্যানুশাসনম। নাট্য প্লাস অনুশাসনম ইকুয়াল টু নাট্যানুশাসনম, সন্ধি হয়ে গেছে। এই কাব্যশাস্ত্রীয় গ্রন্থে অর্থাৎ এই নাট্যানুশাসন নামক গ্রন্থে 5টি উন্মেষ রয়েছে। উন্মেষ অর্থাৎ অধ্যায়। হ্যাঁ, অধ্যায়গুলোর নাম সে দিয়েছেন কি? উন্মেষ। তাই কাব্যশাস্ত্রীয় গ্রন্থ নাট্যানুশাসন নামক গ্রন্থে রেবাপ্রসাদ দ্বিবেদী কতটা উন্মেষ রেখেছেন? 5টি উন্মেষ এবং 411টি শ্লোক আছে। তাই নাট্যানুশাসন নামক গ্রন্থে 5টি উন্মেষ এবং 411টি শ্লোক রয়েছে। সেই 5টি উন্মেষগুলো অর্থাৎ যে 5টি উন্মেষ নাট্যানুশাসন নামক গ্রন্থে রয়েছে সেই উন্মেষগুলোর বা সেই 5টি অধ্যায়ের নামগুলো যথাক্রমে নাট্যানুশাসনম, ভরতদর্শনম, নাট্যশরীরকম, কলাসমাধি এবং রসভোগ। এই 5টি উন্মেষের মাধ্যমে লেখক রেবাপ্রসাদ দ্বিবেদী ভারতীয় নাট্যবিদ্যার উপর নতুন সিদ্ধান্তের প্রণয়ন করেছেন। যেমন কাব্য অলঙ্কার কারিকা গ্রন্থে রেবাপ্রসাদ দ্বিবেদী কাব্য লক্ষণের এক নতুন সিদ্ধান্তের প্রণয়ন করেছিলেন, তেমনি নাট্যানুশাসনম নামক কাব্যশাস্ত্রীয় গ্রন্থে রেবাপ্রসাদ দ্বিবেদী নাট্যবিদ্যার উপর নতুন সিদ্ধান্তের প্রণয়ন করেছেন এবং সেই নাট্যানুশাসন নামক বইটি গ্রন্থটি প্রথম সংস্করণ 1996 সালে বেনারসের কালিদাস সংস্থার দ্বারা প্রকাশিত হয়েছে। যখন আমরা রেবাপ্রসাদ দ্বিবেদীর পুরো আলোচনাটি শেষ করব তখন তোমরা দেখব রেবাপ্রসাদ দ্বিবেদীর যতগুলো লেখা রয়েছে অধিকাংশ লেখাগুলো, অধিকাংশ গ্রন্থগুলো, অধিকাংশ কৃতিগুলো বেনারসের একটি সংস্থা রয়েছে, একটি প্রকাশন সংস্থা রয়েছে যার নাম হচ্ছে কালিদাস সংস্থা। সেই কালিদাস সংস্থার দ্বারাই রেবাপ্রসাদ দ্বিবেদীর অধিকাংশ লেখাগুলো প্রকাশিত হয়েছে। সেভাবেই নাট্যানুশাসনম যে বইটি আছে সেটাও 1996 সালে বেনারসের সংস্কৃত সংস্থার দ্বারা প্রথমে প্রকাশিত হয়েছে। এই হলো নাট্যানুশাসন এই গ্রন্থের উপর সংক্ষিপ্ত আলোচনা। বুঝতে পেরেছো সবাই? তাই নাট্যানুশাসন গ্রন্থে কতটা উন্মেষ রয়েছে?
কতটা শ্লোক আছে? গুড। এই যে দুটো আলোচনা করলাম, নাট্যানুশাসনম এবং কাব্য অলঙ্কার, সরি কি ছিল, হ্যাঁ কাব্য অলঙ্কার কারিকা, এই দুটি কাব্যশাস্ত্রীয় গ্রন্থকে বাদ দিয়েও রেবাপ্রসাদ দ্বারা লিখিত অন্যান্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থও রয়েছে। যেমন সংস্কৃত কাব্যশাস্ত্রের ইতিহাসের নতুন পদ্ধতি বিষয়ক এবং 1998 সালে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রকাশিত একটি গ্রন্থ রয়েছে, যার নাম হচ্ছে সাহিত্য শরীরকম। বইটির নাম কি? সাহিত্য শরীরকম। এই বইটিও রেবাপ্রসাদ দ্বারা লিখিত একটি কাব্যশাস্ত্রীয় গ্রন্থ। এই সাহিত্য শরীরকম নামক গ্রন্থটি 1998 সালে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রকাশিত হয়েছে। এছাড়াও হিন্দি ভাষায় রচিত কালিদাস সংস্থান দ্বারা 2007 সালে প্রকাশিত আরেকটি কাব্যশাস্ত্রীয় গ্রন্থ রয়েছে, যে গ্রন্থটি হিন্দি ভাষায় তিনি লিখেছেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে সংস্কৃত কাব্যশাস্ত্র কা আলোচনাত্মক ইতিহাস। এভাবে আমরা দেখলাম রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত কাব্যশাস্ত্রীয় গ্রন্থগুলোর মধ্যে চারটি কাব্যশাস্ত্রীয় গ্রন্থ মুখ্য, যথা কাব্য অলঙ্কার কারিকা, নাট্যানুশাসনম, সাহিত্য শরীরকম এবং হিন্দি ভাষায় লিখিত সংস্কৃত কাব্যশাস্ত্র কা আলোচনাত্মক ইতিহাস। এই চারটি হলো রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত উল্লেখযোগ্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থ। সবাই বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ সবাই? তাই আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম কি না, রেবাপ্রসাদ দ্বিবেদীর তার কাব্যশাস্ত্রীয় গ্রন্থ, তার দ্বারা রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত গল্প সাহিত্য এবং রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত নাট্য সাহিত্য, এগুলোকে আমরা আলোচনা করলাম। এর ছাড়াও রেবাপ্রসাদ দ্বিবেদীর বিশাল অবদান রয়েছে কবিতা সংকলন বা গীতিকাব্য সংকলনের ক্ষেত্রে। রেবাপ্রসাদ দ্বিবেদীর একটা বিশাল অবদান রয়েছে কবিতা সংকলনের ক্ষেত্রে বা গীতি কবিতা সংকলনের ক্ষেত্রে। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত কবিতা বা গীতিকাব্যগুলো অনেক রয়েছে। সেই অনেক গীতিকাব্য বা কবিতাগুলোর মধ্যে বা কবিতা সংকলনগুলোর মধ্যে 14টি বিশেষ উল্লেখযোগ্য। রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত কবিতা সংকলন বা গীতি কবিতা সংকলনের মধ্যে 14টি গীতি কবিতা সংকলন বিশেষ উল্লেখযোগ্য বা প্রধান। সেই 14টি কি না, 14টি নাম হলো যথাক্রমে শতপত্রম, প্রমথ, শ্রী রেবাভদ্রপীঠম, সংস্কৃত হীরকম, शकटारम, मतांतरम, शरभंगम, सरसज्जा, राम परिसंख्या, अमेरिका वैभवम, हरिहरावदान काव्यम, ओई नीले नदी, रत्न स्वरूपा अवदान काव्यम और शेषे रयेछे जयेंद्र सरस्वती पादबंदन काव्यम। এই 14টি হচ্ছে রেবাপ্রসাদ দ্বিবেদীর দ্বারা লিখিত বা রেবাপ্রসাদ দ্বিবেদীর মুখ্য কবিতা সংকলন বা গীতি কবিতা সংকলন। এই যে 14টি নাম আমি বললাম, এই 14টি কবিতা সংকলন বা গীতি কবিতা সংকলনের বিষয়ে বা গীতিকাব্য সংকলনের বিষয়ে আমরা যথাক্রমে আগামী ক্লাসে সংক্ষেপে এগুলোকে আলোচনা করব।
যেহেতু আজকের ক্লাসে শেষ হবে না, তাই আগামী ক্লাসে আমরা এই 14টি কবিতা সংকলনের বিষয়ে আলোচনা করব।